বসলো পদ্মা সেতুর ৩৯তম স্প্যান, অপেক্ষা আর মাত্র দুটির। ডিসেম্বরে দেখা যাবে ৬.১৫ কিলোমিটারের পুরো সেতু। আমাদের সব সাকসেস হবে তখনই যখন আমরা ব্রিজটা ওপেন করতে পারব। স্বপ্ন পূরণের দোরগোড়ায় দক্ষিণাঞ্চলবাসী। পদ্মা সেতু হচ্ছে অনেকদিন স্বপ্নের পদ্মা সেতু, এটা তো বিশাল আমাদের পাওয়া। দক্ষিণাঞ্চলের উন্নয়নের সবচেয়ে বড় রূপকারের পথই হবে এই মাওয়ার ব্রিজটি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন করা হলেও এখনো মেলেনি সাড়া। ৩ মাস পরে জানালেন বোন, চিঠি না পাওয়ার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন বীর মুক্তিযোদ্ধা আলী জাকেরকে শেষ বিদায় জানালেন স্বজন সতীর্থরা। ৭১-এর শব্দ সৈনিককে আবেগ ঘন শ্রদ্ধা। দ্রুতই এগিয়ে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। দুপুর ১২টার দিকে ৩৯তম স্প্যান বসানোর মধ্য দিয়ে এখন দৃশ্যমান প্রায় ৬ কিলোমিটার সেতু। আর মাত্র দুটি স্প্যান বসলেই পুরো সেতুর জন্য অপেক্ষার পালা শেষ হবে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। আগে থেকে মাওপাড়ে টানা ৯টি আর জাজিরা পাড়ে টানা ২৯টি স্প্যান বসানো আছে। সব মিলে দৃশ্যমান আছে ৩৮টি স্প্যান। বাকি যে ৩টি স্প্যান তার সবগুলোই মাঝ নদীতে, দুই প্রান্তের মাঝে। তাই শুক্রবার সকাল ৯টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে ৩৯তম স্প্যানটি নিয়ে প্রায় ২ কিলোমিটার দূরের পিলারের দিকে রওনা দেয় ক্রেন তিয়ানিও। ৪০ মিনিটে পৌঁছে যায় ১০ ও ১১ নম্বর পিলারের কাছে। মাঝ নদীতে ভাসমান ক্রেনটি নোঙর করতে সময় লাগে আরও ১ ঘন্টার বেশি। দুই পাশে নৌযানগুলোকে সরিয়ে দিয়ে স্প্যানবাহী ক্রেনটি নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনীর ৪টি স্পিডবোট। সব মিলে দুপুর ১২:৩০টার দিকে পিলারের উপর তুলে দেওয়া সম্ভব হয় ৩৯তম স্প্যান। আমরা যেই কষ্ট করে বাড়িতে বা দক্ষিণাঞ্চলে যাতায়াত করি, এই ব্রিজটা হয়ে গেলে আমাদের জন্য অনেক বড় উপকার হবে এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের সবচেয়ে বড় রূপকারের পথই হবে এই মাওয়ার ব্রিজটি। আমাদের একটা ফুর্তির ব্যাপার, আনন্দের ব্যাপার। আমাদের যে পদ্মা সেতু হচ্ছে অনেকদিন স্বপ্নের পদ্মা সেতু, এটা তো বিশাল আমাদের পাওয়া। সাম্প্রতিক সময়ে কাজের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকল্প কর্তৃপক্ষ বলছে তাদের অপেক্ষা এখন সবগুলো স্প্যান বসে দেওয়ার। একটা স্প্যান বসা মানে আমরা একটু খুশি হই, অবশ্যই খুশি হই। তবে আমাদের খুশি হব যেন একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন ৪১টা বসে যাবে। আমাদের সব সাকসেস হবে তখনই যখন আমরা ব্রিজটা ওপেন করতে পারবো। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে মাওপাড় থেকে একটানা ১০টি স্প্যানে দৃশ্যমান করা হয়েছে ১.৫ কিলোমিটার সেতু। চলতি মাসের মধ্যে ৪টি স্প্যান বসানোর যে লক্ষ্য ছিল সেটি পূর্ণ হওয়ার পাশাপাশি দৃশ্যমান ৫,৮৫০ মিটার সেতু বলছে বাকি আছে আর মাত্র ২টি স্প্যান, যার একটি বসানো হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, অন্যটি দ্বিতীয় সপ্তাহে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার বোন। তবে কোনো আবেদন এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়ে মন্ত্রী বলছেন, আবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে আবারও দাবি করেছে বিএনপি। আহমেদ সালিহিনের রিপোর্ট। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বেড়েছে ২ দফা। এরপর থেকেই তিনি গুলশানের নিজ বাড়িতেই রয়েছেন। তার শারীরিক অবস্থার কথা তুলে ধরে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবিও জানিয়ে আসছে বিএনপি ও তার পরিবার। বেগম জিয়ার বোন সময় সংবাদকে জানান, শুধু দাবি নয়, লিখিতভাবেও বিদেশ নিতে আবেদন করার পরও সরকারের তরফ থেকে সাড়া মেলেনি। তিনি এও জানান, আগস্টের শেষে দ্বিতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর সময় বিদেশ নেওয়ার কথা বলা হয়েছিল। আমরা তো আবেদন করেছি, পারমিশন তো হয় নাই। ফ্যামিলি থেকেও আবেদন করা হয়েছে বিদেশ যাওয়ার জন্য, এখনো তার কোনো রিপ্লাই আসেনি। দ্বিতীয়বার তার যখন আরো ৬ মাস জামিন এক্সটেন্ড করলো তখনই করা হয়েছে। ওই সাথে বলা হয়েছিল যে তাকে আমরা বিদেশে পাঠাতে চাই। সে সময় আইনমন্ত্রী জানিয়েছিলেন, বেগম জিয়ার পরিবারের আবেদনে বিদেশে নেওয়ার কোনো কথাই বলা হয়নি। বিএনপি নেত্রীর বোনের এমন দাবির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে কোনো আবেদনই পাননি তারা।
আমার কাছে আসেনি। পাঠিয়েছেন, তুই পাঠিয়েছেন আমি জানি না, আমার কাছে সাধারণত ভাই আমাদের কাছে এসে দিয়ে যায়, মানে এইরকম মানে কিছু হলে কেউ আমার কাছে আসেনি, জানাইও না। কি যাবেন কি করবেন সেইটা দেখেছেন, আমরা ডিসিশন নিই। এদিকে আবারও বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করেছেন বিএনপির নেতা। দুদক আইনজীবী বলছেন তিনি গৃহবন্দী নন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গৃহবন্দী অবস্থায় আছেন। তিনি জামিন পান নাই, তার জামিন পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও তাকে জামিন দেওয়া হয় নাই। এখানে গৃহবন্দী হওয়ার কোনো প্রশ্নই আসে না, এবং আইনে যেসব টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে সে অনুযায়ী উনি বর্তমানে প্রশাসনিক আদেশে নিয়ন্ত্রণে আছেন। যদিও করোনা পরিস্থিতির মধ্যে বিদেশ নেওয়া নিয়ে মতবিরোধ রয়েছে দলের মধ্যেই। জাপানে তৈরি হচ্ছে লাখ টাকার হীরকখণ্ড খচিত বাহারি মাস্ক, যা কিনতে শোরুমে ভিড় করছেন ফ্যাশন সচেতনরা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। রাত ১১টার সময় আরও থাকছে। এডিসের পাশাপাশি কিউলেক্স মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়ছে নানা রোগের ঝুঁকি। অপরিকল্পিত মশা নিধনকে দোষেন বিশেষজ্ঞরা। শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানানো হলো সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন বীর মুক্তিযোদ্ধা আলী জাকিরকে। সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে আলী জাকিরের মরদেহে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহযোদ্ধা, বন্ধু, স্বজন। এর আগে তাকে দেয়া হয় গার্ড অফ অনার। বিকেলে বনানী কবরস্থানে দাফনের আগে হয় নামাজে জানাজা। বিউগলের করুণ এই সুর বীর মুক্তিযোদ্ধা আলী জাকিরের তরে। এক জীবনে এমন বৈচিত্র্যময় গুণ ধারণ করতে পারেন কজন? যিনি পারেন তিনিই তো আলী জাকির, যিনি শুধু এপার বাংলা নয় ওপার বাংলাতেও বাংলা নাটককে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ডাক নাম ধরে বলছি, ও কোথায়, ও কোথায়। আমি অবাক হয়েছি যে আমি জানি যে আমি ওর পাশে সারাক্ষণ আছি, তো যে আমার উপর এতটা নির্ভরশীল সেটা আমি বুঝতে পারিনি। শেষ মুহূর্তে তার সঙ্গে আমার একটা নাটক পাঠ করার কথা ছিল, লাভ লেটার, যার বাংলা প্রেমপত্র, আব্দুল সেলিম অনুদিত, কিন্তু করতে পারলাম না। অসাধারণ নুরুদ্দিনের চরিত্র, সেই মানুষটা এখন শুয়ে আছে কফিনে, এটা ভাবতেও খুব কষ্ট হয়। ভোরে তার মৃত্যুর খবর শুনেই হাসপাতালে ছুটে আসেন বন্ধু, স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। এরপর তার মরদেহ নেওয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে শক্তিমান অভিনেতা দরাজ কণ্ঠের প্রিয় ছোটলু ভাইয়ের কফিনে চলে শ্রদ্ধা নিবেদন। মনটা ছিল একেবারে শিশু সুলভ, দেহ যদিও একটা বিশাল শালপ্রাংশু। আমাদের সংস্কৃতি, আমাদের লোকজনের মানসিকতা, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, এই চারটা মূল মন্ত্রকে আলী জাকির সাহেব বুকের মধ্যে লালন করে গেছেন আসলে আমৃত্যু। 21 পদকপ্রাপ্ত সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল এই নক্ষত্রের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গেল কবছর ধরে আলী জাকির ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত 17 তারিখে তিনি ভর্তি হন হাসপাতালে। সেখানে করোনা টেস্ট করা হলে ফল আসে পজিটিভ। টেলিভিশন ও মঞ্চ দাপিয়ে বেড়ানো এই মহিরুহের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে গত 10 দিনে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন 11 জন। সেই সঙ্গে 1100 মানুষ নতুনভাবে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে যুবকদের আক্রান্তের হার সবচেয়ে বেশি। সিভিল সার্জন বলছেন, সচেতনতা ছাড়া কোনোভাবেই করোনা প্রতিরোধ সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শীত যত বাড়ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর প্রতিদিনই জ্বর, সর্দি ও কাশি নিয়ে করোনা পরীক্ষা করাতে ভিড় করছেন রোগীরা। বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 31 থেকে 40 বছর বয়সীরা, আর 21 থেকে 30 বছর বয়সী তরুণদের আক্রান্তের হার 21%। গত 10 দিনে 1100 মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। আক্রান্তের হার বাড়ায় আতঙ্কে পরীক্ষা করতে আসা সাধারণ মানুষ ও প্রবাসীরা। সবাই তো আতঙ্কে আছে। এখন আমরা চিন্তা করতেছি যদি আমাদের লকডাউন দিয়ে দেয় তাহলে আমরা যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আতঙ্কে অবশ্যই জিনিসটা মনে করেন, যেখানে সবাই একজনের সাথে একজন 3 ফিট দূরত্ব বজায় রাখতে বলছে, কিন্তু আমরা তো পারতেছি না। অবস্থা তো ভাই অনেক যেমন নাকি আমরা আজকে 3 দিন ধরে আসতেছি,
হয়রানি, একবার বলতেছে এখানে আসা, এখানে আসছি, এখান থেকে বলতেছে আবার ওখানে যাওয়া। গত 10 দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 জনের। গত 2 মাসে যে ভর্তি ছিল আমাদের সর্বোচ্চ হয়তো 30 জন ভর্তি ছিল, সেটা এখন বেড়ে কিন্তু এখন 50-এর কাছাকাছি। এবং আইসিইউ বেড ওই সময় কিন্তু 3 থেকে 4টা বেড, কখনো 2টা বেডও ছিল, এখন কিন্তু 8টা, 9টা, 7টা এবং 10টা অনেক সময় কোনো দিন থাকছে। সিভিল সার্জন বলছেন শুধু আইন দিয়ে নয়, সচেতনতা ও মাস্ক পরা ছাড়া কোনোভাবেই করোনা প্রতিরোধ সম্ভব নয়। হাসপাতাল তাদের যা কিছু আছে তা নিয়ে আমাদের সব জায়গায় প্রস্তুত রেখেছি আমরা, কিন্তু মানুষ যদি সচেতন না হয় এবং স্বাস্থ্যবিধি না মেনে চলে, তবে যে হারে সংক্রমণ হবে সেই সংক্রমণ আমাদের যে ব্যবস্থা তা দিয়ে কিন্তু সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24,382 জনে। চট্টগ্রামে 31 থেকে 40 বছর বয়সী যুবকরাই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছে। অন্যদিকে 50 থেকে 70 বয়স্ক ব্যক্তিরাই সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছে। সেক্ষেত্রে করোনা সংক্রমণ ঠেকাতে হলে সবাইকে সচেতন হওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। নগরীর জেনারেল হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মহামারীর মধ্যেই হলো ইনস্টিটিউট অব ব্যাংকার্সের পদোন্নতির পরীক্ষা। একই বেঞ্চে গাদাগাদি করে বসিয়ে কোনোরকম স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই 41,000 ব্যাংক কর্মকর্তা অংশ নিয়েছেন পরীক্ষায়। ক্ষোভ জানিয়ে অংশ নেয়া কর্মকর্তারা বলছেন, ঐচ্ছিক একটি পরীক্ষা এ পরিস্থিতির মধ্যে নিয়ে উল্টো ঝুঁকিতে ফেলা হয়েছে তাদের। এর ফলে ব্যাংকের শত শত ব্রাঞ্চের মাধ্যমে অন্যরাও করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে। সামাজিক দূরত্ব তো দূরের কথা, সংক্রমণ রোধে মুখে নেই অতি প্রয়োজনীয় মাস্কও। ব্যাংকার্স ইনস্টিটিউটের ডিপ্লোমা পরীক্ষার প্রথম পর্ব শেষ হওয়ার পর এভাবেই হুড়মুড় করে বের হতে দেখা যায় অংশগ্রহণকারী পেশাজীবীদের। পরীক্ষা হলের দৃশ্য আরও শঙ্কাজনক। পাশাপাশি একই বেঞ্চিতে বসানো হয়েছে 3 জন করে। ছিল না হাত ধোয়ার ব্যবস্থা কিংবা পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী। আর এ নিয়ে অংশ নেয়া ব্যাংক কর্মকর্তারাও ছিলেন আতঙ্কিত। অথচ করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কার মাঝে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নেয়া পরীক্ষাটি ছিল সম্পূর্ণ ঐচ্ছিক। 19,000 থেকে 28,000 মানে হচ্ছে 9,000 শিক্ষার্থীকে এখানে ঢোকানো হয়েছে। যেভাবে সিট প্ল্যানটা করা হয়েছে একদম দেখা গেছে যে 1 হাত দূরত্ব নাই আমাদের। এই মুহূর্তে সবকিছুই বন্ধ, অথচ এই লোকগুলোরে আপনি কোভিডের সময় ডিউটি করাইছেন, এখন কোভিডের ভিতরে আপনি এসে পরীক্ষা দিয়েছেন। ইটস নট ফেয়ার। দিতে হবে তো পরীক্ষা, আমাদের তো আসলে কিছু করার নাই, তবে এই মুহূর্তে পরীক্ষাটা না নেওয়াই বেটার ছিল। মানে আমরা রিস্কের উপর, এখন আমাদের চাকরির জন্য এটা করতে হবে, এই জন্য আমরা দিতে আসছি। পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারীরাও স্বীকার করেছেন, মহামারী সংকটে এমন পরীক্ষা এই প্রথম। ব্যাংক কর্মকর্তাদের এভাবে পরীক্ষা নেয় তাদের মাধ্যমে সারা দেশে শত শত ব্রাঞ্চের অন্যরাও করোনা আক্রান্তের ঝুঁকিতে পড়ার শঙ্কা বেড়ে গেছে। এটা প্রথম প্যান্ডামিকের বড় পরীক্ষা। পরীক্ষা কমিটিতে আছেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ 6 জন। আইবিবির মহাসচিব বলছেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতিতেই পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাংলাদেশ ব্যাংক বা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক যেগুলো আছে সেগুলির পদোন্নতিতে কিন্তু এই নাম্বারটা যোগ হয়। তো সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরীক্ষাগুলি নিচ্ছে আমরা আমাদের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী। ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের এই পরীক্ষা হচ্ছে ঢাকার 5টি সহ সারা দেশের 21টি কেন্দ্রে। আর এতে নিবন্ধন করেছেন 41,000-এর মতো কর্মকর্তা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আবারও যেন অসহনীয় হয়ে উঠেছে রাজধানীতে মশার উৎপাত। দিনের বেলাতেও রেহাই মিলছে না। বিশেষ করে উত্তরা, এয়ারপোর্ট, আগারগাঁও, ধানমন্ডি কিংবা পুরান ঢাকায় বাড়ছে কিউলেক্সের প্রাদুর্ভাব। অপরিকল্পিত মশক নিধনকে এই জন্য দোষছেন কীটতত্ত্ববিদরা। ব্যবস্থার আশ্বাস দিলেও নগর কর্তৃপক্ষ বলছেন এই সময়ে কিছুটা বাড়ে কিউলেক্স। রাশেদ লিবনের রিপোর্ট। এ যেন মশার রাজ্য, মশার রাজ। রাতের আধার তো দূরের কথা, দিনের বেলাতেই মশারি ছাড়া টিকে থাকা দায়। রাজধানীর আগারগাঁও এলাকায় এখন রাজত্বটা কিউলেক্সের। নগর জুড়ে যেন হঠাৎই আবারও জেঁকে বসেছে মশা। প্রচুর মশার জ্বালানে বসে থাকা যায় না। মশার জন্য তো আমরা ঢাকা থাকাই যাই, মনে পলাই তো মশার লেগা। প্রচুর মশায় যে কামড়ায়, মশার কামড়ে থাকুন যায় না। বিশেষ করে যেসব এলাকায় খাল কিংবা নর্দমা, সেখানে এর প্রাদুর্ভাব আরও মারাত্মক। সকালে লার্ভিসাইড আর বিকেলে ফগারের ধোঁয়াও রুখতে পারছে না মশা। মশার ওষুধ দেয়, এবার রায় একটু দেয়, গ্যারান নাই, বাস নাই। ঘুমে দেওয়ার পরেও যেরকম মশা সেরকমই থাকে। কীটতত্ত্ববিদরা বলছেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে ওষুধ ছেটানোয় ঠেকানো যাচ্ছে না কিউলেক্সের বিস্তার। বিজ্ঞান ভিত্তিকভাবে প্রতি সপ্তাহে অ্যাডাল্টিসাইড এবং লার্ভিসাইড 2 ধরনের কীটনাশক এবং ডুবানালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এবং বিটিআই ব্যাকটেরিয়া জাতীয় কোনো উপাদান ব্যবহার করা যায়,
তাহলেই সহজেই এই কিউলেক্স মশাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সিটি কর্পোরেশন বলছে বছরের এই সময়টা কিউলেক্স বাড়ার মৌসুম, তবে নিয়মিত অভিযান চলছে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ আমাদের সাথে একই সাথেই কাজ করে যাচ্ছে। লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড প্রোগ্রাম এগুলো আমরা চালু রেখেছি। এই কিউলেক্স মশা অবশ্যই আমরা আশা করছি যে আমাদের যে সহনীয় মাত্রার ভেতরে অবশ্যই আমরা রাখতে পারবো। এরই মধ্যে গত সপ্তাহে একদিনের বৃষ্টির ফলে ডেঙ্গুর বাহক এডিস বিস্তারেরও শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার পায়ে হেঁটে নয়, দেশি বিদেশি পর্যটকদের সামনে সুযোগ এসেছে বাসের ছাদে বসেই প্রকৃতিকে আপন করে নেয়ার। আধুনিক বিশ্বের মতো দেশীয় পর্যটনেও যোগ হতে যাচ্ছে ছাদ খোলা বাস। প্রাথমিকভাবে সিলেট, চট্টগ্রাম আর কক্সবাজারে 6টি বাস নিয়ে এই সেবা চালু হতে পারে। ঈশিতা ব্রহ্মের রিপোর্ট। বাসের ছাদে বসে প্রকৃতির দর্শন, পাহাড়, প্রকৃতি আর সমুদ্র কিংবা শহরের ব্যস্ত রাস্তার মাঝ দিয়ে ছুটে চলা। এবার পর্যটক আর প্রকৃতির বন্ধন আরও আকর্ষণীয় করে তুলতে দেশে চালু হতে যাচ্ছে ছাদ খোলা বাস। এখন অপেক্ষা পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের, যা পাওয়া গেলেই সিলেট, কক্সবাজার আর চট্টগ্রামে একসঙ্গে দেখা যাবে 6টি ছাদ খোলা বাস। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা প্রাথমিকভাবে কিছু ছাদ খোলা বাস এনে সেগুলো পর্যটকদের জন্য আমরা চালু করতে চাই। বাধাহীন যাত্রায় কক্সবাজারের কলাতলী থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফ সহ বিভিন্ন স্পটের দর্শন পাবেন পর্যটকরা। সবাইকে সংযুক্ত করার মাধ্যমে যদি সরকার এই বাসের এই সার্ভিসটা সবার কাছে পৌঁছে দিতে পারে, তাহলে এই উদ্যোগটা সফল হবে। ছাদখোলা বাসের ব্যবস্থা করতেছে, সেটিকে আমরা স্বাগত জানাই। তবে তার আগে রাস্তাঘাট উন্নতি করতে হবে। কর্পোরেশনের সূত্রে জানা গেছে, এরই মধ্যে ইউরোপ থেকে আমদানির প্রস্তাব করা হয়েছে 6টি ছাদখোলা ক্যারাভেন বাস, যার প্রত্যেকটির দাম হতে পারে 3,20,00,000 টাকা। আসন থাকবে 40 থেকে 45টি। বাসে থাকবে ওয়াইফাই সংযোগ আর ভ্রমণ গাইডও। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। লাখ টাকার হীরকখণ্ড খচিত মাস্ক তৈরি করছে জাপান। করোনা মহামারী থেকে বাঁচতে যেখানে সারা বিশ্বে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে এটিকে সৌন্দর্যের অনুষঙ্গ হিসেবে তুলে ধরছে পূর্ব এশিয়ার এই দেশটি। ফ্যাশন সচেতন মানুষের কাছেও এ ধরনের মাস্ক ব্যাপক জনপ্রিয়তা পাবে বলেও বিশ্বাস সংশ্লিষ্টদের। করোনা থেকে বাঁচতে বিশ্বব্যাপী প্রধান ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে মাস্ক। দৈনন্দিন জীবনেও ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হিসেবে প্রাধান্য পাচ্ছে এই মাস্ক। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সম্পূর্ণ ব্যতিক্রম ও মূল্যবান এক মাস্ক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে জাপানি প্রতিষ্ঠান mask.com। হীরকখণ্ড এবং মণিমুক্তা খচিত এই বিশেষ মাস্কের মূল্য ধরা হয়েছে প্রায় $10,000 মার্কিন, বাংলাদেশি মুদ্রায় যা 8 লাখ টাকারও বেশি। যদিও এখন কেউই